পাহাড়ের চাতাল থেকে ঢাল বেয়ে সারফেসে নেমে এসেছে আতিথেয়দের দুজন আলফা 1 ও আলফা 2। তৃতীয়জন রয়ে গেছে উপরে ব্যাকআপ হিসাবে। এই মুহূর্তে একটি বরফের টিভির আড়ালে হুমড়ি খেয়ে পড়ে ওরা দুজন নিচে নামল। একটা আমবুশ করতে যাচ্ছে ওরা, অপেক্ষা করছে শিকারের জন্য। ব্রিটেনের রিসার্চ ফ্যাসিলিটার নিরাপত্তা বাহিনী আর অন্যান্য লোকজন মিলে 100-রও বেশি লোক এইখানে রয়েছে। সবাই তাদের বিপক্ষের লোক। যতই অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও ইকুইপমেন্ট থাকুক না কেন, তাদের দুজনের কাছে এগুলো কিছুই নয়। তারপরও পিছু হাঁটছে না আলফা 1 ও আলফা 2। ওদের বিশ্বাস প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের চমক দিয়ে উদ্ধার করতে পারবে ওরা। একটা সফল আক্রমণের প্রধান শর্তই হচ্ছে এলিফ্যান্ট অফ সারপ্রাইজ। শত্রুকে চমকে দিতে পারলে পুরো কাজটা অনেকটা সহজ হয়ে যায়। প্রতিপক্ষ মানসিকভাবে প্রস্তুত থাকে না, তাই তাকে খেয়াল করে অনায়াসেই ঘায়েল করা যায়। একই পদ্ধতিতে কাজে লাগাতে যাচ্ছে তারা। রিসার্চ ফ্যাসিলিটেটরে ঢুকতেই হলো সবচেয়ে বড় সমস্যা। কড়া পাহারা রয়েছে প্রতিটি এন্ট্রি পয়েন্টে। চোখ এড়িয়ে ঢোকা কথা অসম্ভব। তবে এই সমস্যার সমাধানের 4 দিন আগেই বের করেছে আলফা 1। প্রতিদিন সকালে পুরো ফ্যাসিলিটেটরের 24 ঘন্টার আবর্জনা নিয়ে বেরিয়ে আসে একটি আইস ট্রাক। 2 মাইল পাড়ি দিয়ে আইস শেলফের কিনারায় যায় ওইটা। সমস্ত ময়লা সাগরে ডিম করে। এই ড্যাম্প করার পরে প্রতিদিন আজও তারা ওয়েট করছে প্রতিদিনের মতো। ছদ্মবেশে তারা ডোমে ঢুকবে এইভাবেই। আবর্জনার ডাম্প করার কাজটা এতই রুটিন প্রকৃতির হয়ে থাকে যে ঢোকা বা বেরোনোর সময় ট্র্যাক্টরটাকে মোটেই চেক করে না সিকিউরিটির লোকজন। এটা একটা দারুণ সুবিধা ওদের জন্য। ঘড়ি দেখালো আলফা 1 প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে আলফা 0-র কাছ থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর। মনে মনে উদ্বিগ্ন বোধ করলো টাইম টেবিল পিছিয়ে পড়েছে। আজ বড্ড দেরি করছে ট্রাক্টরটা ফিরে আসতে। এইদিকে আমেরিকান শিপটাও আসার সময় হয়ে যাচ্ছে। ওরা পৌঁছে গেলে সম্ভবত তাদের অপারেশন শেষ হবে না। আর 5 মিনিট অপেক্ষা করবে বলে ঠিক করছে। এর মধ্যে ট্রাক্টরটা এলে ভালো, নইলে ডোমেক্স অ্যাক্সেস পয়েন্টে সরাসরি হামলা চালাবে তারা। শেষ পর্যন্ত যদি তাই হয় তাহলে সফল হতেও পারে। হবার সম্ভাবনা কি পরিমাণ কমে যাবে সেটা দীর্ঘশ্বাস আলফা 1 চিন্তা করছে। হাত ছাড়া ট্রাক্টরটা কোথায় গেল? হতচ্ছাড়া ট্রাক্টরটা কোথায় গেল? ওইটা পেলে কি সুন্দরভাবে ঢুকে যেত ডোমে। কোনো চিন্তায় কোনোভাবেই কমছে না। বিষয়টা হলো কি, এই যে 3 জন, ওদেরকে কেউ এখানে রেখেছে হয়তো ডোনাল্ডকে খুন করার জন্য। ওই পাশ দিয়ে হচ্ছে সিআইএ এর লোকরা আসতেছে। এখানে কেউ না কেউ ওদেরকে সেট করছে। এটা কিন্তু গল্পে এখনো পর্যন্ত বলে না, একটু এলোমেলো করে ওরা লিখেছে জিনিসটা, যেহেতু বাংলা অনুবাদ করা। তো দেখা যাক আসলে এই 3 জন কে, এখন পর্যন্ত কিছুই জানি না। কোমরের কাছে ঝোলানো ওয়াকি টকি খলখল করে উঠল ওদের তৃতীয় সঙ্গ। ডাকাডাকি করছে ওপার থেকে, আলফা 1, দিস ইজ আলফা 3 রিপ্লে। সেটটা মুখের কাছে তুললা কঠিন চেহারার যুবক। আলফা 1 স্পিকিং, বলো। আটছে ওইটা। আলফা 3 উত্তেজিত, আন্ডারস্টুড, তুমি পজিশন মেনটেন করো। কয়েক মিনিটের মধ্যেই কানে ভেসে আসছে আইস ট্রাক্টরটার ইঞ্জিন গর্জন। একটু পরেই দৃশ্য সীমায় উদয় হলো ওটা। সাময়িক গতিতে আসছে। ময়লা ফেলে দিয়ে আসার ওইটার পেছনে ছদ্মবিহীন ক্যারিয়ারটা খালি। তারপরও এত আস্তে আস্তে আসছে কেন কে জানে।
ওয়াকি টকি আবার মুখের কাছে তুলল আলফা 1। আলফা 3, আমরা মুভ করছি। হেলিকপ্টারকে এক্ষুনি সিগন্যাল দিও, চলে আসুন। কাজ শেষ করে যত সম্ভব কেটে পড়ব আমরা। ওইটা আসতে তো 20 মিনিট সময় লাগবে না, বলল আলফা 3। এর মধ্যে মিশন কমপ্লিট করতে পারবে? আশা করি পারবো। বাই চান্স যদি 2-4 মিনিট দেরি হয় সমস্যা নেই। বুঝতে পারছি, ওভার। ওয়াকি টকিটা নামিয়ে সঙ্গীর দিকে তাকালো কঠিন চেহারার যুবকটি। মাথাটা একটু নোয়ালো। ঝপট করে উঠে পড়ল দুজন। আড়াল থেকে বেরিয়ে এলো লম্বা কদমার্থ একদম ট্রাক্টরের সামনে গিয়ে দাঁড়ালো। আচমকা দুজন মানুষকে উদয় হতে দেখে চমকে উঠলে ট্রাক্টরের ড্রাইভার। তাছাড়া ব্রেক কষে বাহনটাকে দাঁড় করালো তারা মাত্র 2টি গজ দূরের থেকে। ট্রাক্টর থমকে আছে। শান্তভাবে হেঁটে ট্রাক্টরের দুই পাশ থেকে এগোলো আলফা 1 আর 2। ড্রাইভারের কেবিন 2 জানালা বরাবর থামলো। জনবানহীন এই আইস শেফে বহিরাগত মানুষ দেখে অবাক হয়ে গেছে ড্রাইভার। জানালার কাছে নামিয়ে কঠিন চেহারা যুবককে দেখতে পারলো একবার। তারপর প্রশ্ন করলো, কে তোমরা? এখানে কোথা থেকে এলে? জবাব না দিয়ে একটু হাসলো যুবক। মুহূর্তে চোখ ধারানো দ্রুত শরীরের আড়াল থেকে বের হয়ে আনলো সায়েন্স লেভেল লাগানো পিস্তলটা। গুলি করলো। ধূপ করে পড়লো ড্রাইভার। প্রায় একই সময় আলফা 2 গুলি করেছে সিটের ওই পারে থাকা আরেকজনকে। যান্ত্রিক দ্রুততার পরে কাজগুলো সরল 2 খুনি সারল খুব সহজেই। প্রথমে লাস্ট দুটো নামিয়ে আনলো ট্রাক্টর থেকে। শরীরের কাপড় চোপড় খুলে মরদেহগুলো ফেলে দিয়ে তারা দুজন চড়ল ট্রাক্টরে। 10 মিনিটের ভেতর ডোমের গ্যারেজের অ্যাক্সেস পৌঁছে গেল ট্রাক্টর। হর্ন বাজাতেই গুড় করে খুলে গেল স্বয়ংক্রিয় দরজাটি। ওইটাকে পার করে নেমে এলো 2 খুনি গ্যারেজ থেকে ডোমের মূল অংশে যাবার। দরজায় 2 প্রহরী আছে, তবে ওদের বিনা দ্বিধায় পেরিয়ে এলো মৃত 2 স্টাফের আইডি ঝুলন্ত খনির বুকে। মাস্ক আর গ্লাভস পরা। সন্দেহ করলো না কিছু ঠান্ডা থেকে কেবলমাত্র এসেছে ড্রাইভার সহকারী, তাই হয়তো খুলছে না ভেবে চুপ করে রইল। মূল প্যাসেজের পৌঁছে পকেট থেকে একটা ম্যাপ বের করলো আলফা 1। আইস শেলফে আসার আগে ব্রেনের মেইন ফ্রেম কম্পিউটার থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহ করেছে ম্যাপটা। গন্তব্য ঠিক করলো সে। সঙ্গীকে নিয়ে রওনা হলো সেদিকে। গ্যারেজ থেকে মাত্র 50 গজ দূরে ডোমের অপারেশন সেন্টার। সিকিউরিটি লুক আউট থেকে শুরু করতে পারেনি। ইলেকট্রিসিটি ও এয়ার সাপ্লাই নিয়ন্ত্রণ করছে ওইখানে পুরো ফ্যাসিলিটির প্রাণকেন্দ্রে এই মাঝারি আকারের কামরাটা। ওইখানে যাচ্ছে 2 খুনি। সামান্য দূরত্বটুকু অতিক্রম করতে গিয়ে মাত্র একবার নিরাপত্তা রক্ষীর দিকে মুখোমুখি হলো ওরা। যেন মাস্ক আর গিগলস দেখে খুলে ফেলেছে এমন ভাব করতে করতে লোকটিকে পেরিয়ে এলো 2 জন। কাজে লাগলো ধোকাটা। চেহারা দেখার চেষ্টা না করেই শুধু আর চোখে আইডির দিকে দেখে সন্তুষ্ট হলো গার্ডরা। আসলে বহিরাগত কারো প্রবেশের সুযোগ নেই ফ্যাসিলিটিতে। সাপ্লাই প্লেনে 2 জন এসেছিল, তারা ধরা পড়ে গেছে। এই কারণে সামান্য ঢিলা ভাব প্রহরীদের মধ্যে। শেষ মোটর পৌঁছে থামলো 2 খুনি। উকি দিয়ে দেখলো অপারেশন সেন্টারের প্রবেশপথ। করিডোরটা নির্জন, তবে দরজার সামনে মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে 2 জন গার্ড। এরা কোনো ছাড় দেবে না মনে হয়। পুরো ফ্যাসিলিটিতে এদের দায়িত্বটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামান্য একজন ভেহিকল ড্রাইভার আর সহকারী কেন অপারেশন সেন্টারে ঢুকতে চাইছে তা নিঃসন্দেহে জানতে চাইবে। কি করবে ঠিক করে ফেললো 2 চতুর খুনি। মোড় ঘুরে বেরিয়ে এলো। দৃঢ় পায়ে হাঁটছে দরজার দিকে। পায়ের শব্দ মাথা ঘুরিয়ে দেখলো গার্ড। 2 আক্রান্ত সন্দেহ জানালো তাদের চোখে। কিন্তু লোক দুটো নির্দ্বিধায় এগোচ্ছে দেখে বোকা বনে গেল। অস্ত্র হাতে রেখে অপেক্ষা করতে থাকলো তারা। নবাগতরা কাছাকাছি এলে চ্যালেঞ্জ করবে,
কিন্তু বেচারাদের এই সুযোগ দিল না আলফা টিম 2 সদস্য। 10 ফুট দূর থেকেই জ্যাকেটের আড়াল থেকে সাইলেন্সার লাগানো 2টি পিস্তল বেরিয়ে এলো ওদের হাতে। হাঁটার ছদ্ম বিন্দু মাত্র নষ্ট না করে 2 পা ঠাস ঠাস করে গুলি করলো। নির্ভীক ভঙ্গিতে লাশ দুটোকে পাশে রাখলো খনিরা। হাতলে মোচড় দিয়ে খুলে ফেললো অপারেশন সেন্টারের দরজা। ঢুকে গেল রুমটার ভিতরে নানান ধরনের কনসোলের সামনে বসে কাজ করছে মোট 6 জন স্টাফ। সবার ফিট দরজার দিকে, পিস্তল তো হাতেই ছিল। চৌকাঠ পেরোতেই 3টে করে গুলি করলো আলফা 1 ও আলফা 2। অসাধারণ রাইফেলস ক্ষমতা তাদের, কথা বলতে হয়নি। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে যার যার টার্গেট বেছে নিয়েছে ওরা। গুলি করার পর দেখা গেল কেউ কারো ভাগে হাত দেয়নি। পুরো কাজটাই তারা করেছে রোবটের মতো। মোড় ঘোরানোর পরপরই তারা তছনছ করে দিল। আর্তনাদের সময় পায়নি। মাথার পেছনের গুলি খেয়ে কনসোলের উপর হুমড়ি খেয়ে পড়েছে 6 স্টাফ। লাশগুলোর দিকে তাকালো না খনিরা। প্রথমে করিডোর থেকে 2টি গার্ডের লাশ টান করে ভেতরে নিয়ে গেল, তারপর বন্ধ করে দিল দরজাটা। এবার সিকিউরিটি কাউন্সিলের দিকে নজর দিল। ইউনিফর্ম পরা 2 জন মানুষ কাজ করছিল ওইখানটায়। এখন মুখ থবড়ে পড়েছে। টান দিয়ে মৃতদেহটাকে চেয়ার থেকে মেঝেতে ফেললো 2টি খনি। নিজেরা বসলো সেই জায়গায়। কাউন্সিলের ঠিক সামনের দেওয়ালে 3টা সারিতে বসানো আছে 9 ইঞ্চি টিভি স্ক্রিন। দৃষ্টিটা একটা ছন্দে পুরো ফ্যাসিলিটির জুড়ে বসানো 16টা ক্লোজ সার্কিট ক্যামেরা। চেয়ারে হেলান দিল আলফা 1, মাস্ক সরিয়ে বলল, চলো দেখা যাক আমাদের ডক্টর সাহেব এই মুহূর্তে কোথায় আছেন। ডক্টর ডোনেটের কথাটা ধোয়াটে মনে হচ্ছিল রানার কাছে। ভৌকুসকে জিজ্ঞাসা করলো, কি বলতে চাইছেন আপনি ডক্টর? শেষ ইউনিকোর সঙ্গে কথা বলছি মানে? শেষ মানে নিঃশেষ। আমি শেষ, আমার পর আর কেউ বেঁচে নেই। গত 3 মাসে 6 জন মারা গেছে। সত্যম আছে কি না তা বলতে পারছি না, সম্ভবত আমিই শেষ। জাস্ট এ মিনিট, হিসাব মিলল না। 7 আপনি মানে 8 জন, বাকি 2 জন কোথায়? ওরা বহু আগেই মারা গেছে দুর্ঘটনায়। ও মাই গড, বহু আগে 2 জন মানে ওই যে মনে আছে গল্পের প্রথমে শুরুতেই যে মেয়ে বউ আর যাই হোক, অনেক ঘটনা এখন হয়তো আস্তে আস্তে রহস্য ঘটছে। তবে কতদিন হলো মনে হচ্ছে না। ওরা খুন হতেও পারে। কি যে বলছেন তার কিছুই বুঝতে পারছি না। বিরক্ত হলো রানা। পরিষ্কার করে বলুন তো। তাহলে আপনাকে পুরো গল্পটা শুনতে হবে। টপ গল্প শোনার উপায় নেই আমাদের। তাড়াতাড়ি কেটে পড়েন। একটা ভয়ঙ্কর ক্রাইসিসে পড়ছে গোটা বিশ্ব। আমার মনে হয় স্যার সব কথা শুনে নিলে ভালো। মাসুদ ভাই বললে উঠল রায়হান। এখান থেকে বের হওয়ার পর দৌড়ের উপর থাকতে হবে। বলবার সুযোগ পাবো কিনা সন্দেহ আছে। তার চেয়ে এখানেই যদি সব জেনে নেই, হয়তো পুরো ব্যাপারটার পিছু লুকিয়ে আছে অনেক কিছু। প্রস্তাবটা ভালো বা মন্দ হয় না, বলল রানা। ব্রিকম্যান অজ্ঞান থাকবে বেশ কিছুক্ষণ। তাকে ডাক পেল না গার্ডরাও রুমের ভেতর। তারপর শান্তিতে কথা বলবার জন্য বেশ কয়েকটা সময় পাওয়া যাচ্ছে। এই ফাঁকে কোস্টগার্ডের শিপটা চলে এলেও ভালোই হয়। ব্রিকম্যান তো বললই ওরা কিছুতেই ডোনেটকে হাতছাড়া করবে না। সেই ক্ষেত্রে কোস্টগার্ড আর ফ্যাসিলিটির লোকজনের মধ্যে একটা গণ্ডগোল লাগবে। হইহন্ডর ওদের পালানোর সময় ভালো খাবার দিতে পারবে। এই মধ্যে আমরা পালানোর চেষ্টা করব, বলল রানা। এই মুহূর্তে রুম ছেড়ে বেরোনো যাবে না, বলল। অ্যান্টিভাইরাস তৈরির কাজটা শুরু করতে পারবেন না বিজ্ঞানী ভদ্রলোক? ওইটা এখান থেকে পালানোর পর সুবিধাজনক একটি জায়গায় করতে হবে। ওকে, কাজেই সময়টার সঙ্গে আলাপ আলোচনা করে কাটানো যেতে পারে। তাহলে হয়তো ওইটা জানা যাবে ভয়ঙ্কর ভাইরাসটা ইউনিকোর মধ্যে কে ছড়িয়েছে। সিকিউরিটি চিপের রুমে সময়টুকু কাটানোর সঙ্গে নিয়ে ফেলল রানা। বিজ্ঞানের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, বলুন আপনার গল্প।
তবে সংক্ষেপে সারানোর চেষ্টা করবেন। মাথা জাগিয়ে শুরু করলো ডোনেট। পুরো ব্যাপারটা সূত্রপাত ইংল্যান্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ওইখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি আমি। ভর্তি হয়েছিলাম 1969 সালে। সেই আমলে একটু অন্তর্মুখী স্বভাবের ছিলাম আমি। এর ওপর গেছে আক্রোশ মহাসাগর, আরেক মহাসাগর। স্বাভাবিকভাবে শুরুতে তেমন কোনো বন্ধুবান্ধব ছিল না আমার, তবে এক জায়গায় দীর্ঘদিন থাকলে ভালো যা হয়। আস্তে আস্তে দুজনের সঙ্গে গভীরভাবে সম্পর্ক হলো। ওরাই হয়ে উঠলো আমার বন্ধু। মজার ব্যাপার হচ্ছে এদের মধ্যে সহপাঠী কেউ ছিল না বললেই চলে। বেশিরভাগই হয় সিনিয়র না হয় জুনিয়র, তাই বন্ধুত্ব হলো। এখানে হচ্ছে কি ওই ডোনেট চাচ্ছিল যে যেভাবে তারা ওই ভাইরাসটা তৈরি করছে সেটা বিষয়ে বলতে আর কি। এর মধ্যে তড়িঘড়ি নানান রকম কথা বলছেই, এলোমেলো কথাগুলা, যেখানে হচ্ছে ওই রানা হচ্ছে ওদের বলতে চাইছিল যে ওদেরকে রানা বলতে চাইছিল যে না এখন যাব না, আমরা এখন এখানেই থাকি। হ্যাঁ, ডোনেটের আমরা একটু কথা বলি। আর রায়হানও এখানে সহমত দিল। আর ডোনেট বলছে ঠিক আছে, এটা ভালোই হইব। এর মধ্যে ওরা আসলে এখানে দুই পক্ষের মধ্যে ঝামেলা করব, তখন আমরা পালানোর চেষ্টা করবো। এর মধ্যে আমার কথাগুলো একটু শোনো। এর পেছনে কারণটা হলো একটা কমন বিষয়ের উপর আমরা সীমাহীন আগ্রহ, জিনিসটা কম্পিউটার। সমবয়সী অন্যদের মতো গান বাজনা ফ্যাশন এগুলা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম না। সব পড়ে থাকতো কম্পিউটার নিয়ে। কম্পিউটার ছিল আমাদের হবি, প্যাশন। আজকাল যদিও এমন কম্পিউটার আসক্ত মানুষের সংখ্যা কম, তারপরও যে সে আমলে ব্যাপারটা একটু অস্বাভাবিক ছিল। কারণ তখন ওইটা এইসব তখন যন্ত্রপাতি কম্পিউটার ছিল খুবই নতুন। আমাদের মধ্যে কিউরিওসিটি ছিল, আজকালে যেরকম এত বেশি তখন এত বেশি ছিল না। তাহলে আপনারা সারাক্ষণ কম্পিউটার নিয়েই কি করতেন? যন্ত্র নিয়ে গবেষণা করতাম আমরা, কিভাবে ওইটার উন্নতি করা যায় তা নিয়ে মাথা ঘামাতাম। অবস্থা দেখে ভার্সিটির সবাই আমাদের নিরাশ পণ্ডিত বলতো, খেপাতো। 10 জনই ছিলেন তখন। সব সময় না, আমাদের গ্রুপটা বন্ধুদের সঙ্গে বিভিন্ন সময় বেড়েছে কমেছে, তবে 10 জন এসে এক সময় স্থির হয়ে গেল ওইটা। অবশ্য নিজ থেকে হয়নি, আমরা স্থির করে দিলাম। পরে নতুন যারা যোগ দিতে চেয়েছে তাদেরকে আর দলে নেয়নি। কেন প্রশ্ন করলেন রানা। কারণ ওরা তখন ইউনিকোড আবিষ্কার করে ফেলেছেন, ওইটার কথা কাউকে জানতে দিতে চাইছিলাম না আমরা। হাসলেন ডোনেট। হ্যাঁ, তবে ওইটা অনেক পরের ঘটনা। শুরুতে আমরা অমন ধরনের আবিষ্কার করার চেষ্টা করছিলাম না। আমরা চেষ্টা করছিলাম তখনকার প্রচলিত সিস্টেমটাকেই কার্যক্রম করে তুলব। যে যার মতো করে গবেষণা করতাম, এক্সপেরিমেন্ট চালাতাম, পরে একত্র হয়ে ফলাফলগুলো বিশ্লেষণ করতাম। একে অন্যের ভুল ধরতে চাইতাম ও ভুল ধরিয়ে দিতাম। 10 জন ছিলাম আমরা, 7 জন ছেলে 3 জন মেয়ে। ব্রিটিশ ছিল 5 জন, এর মধ্যে মাইকেল আর ডেভি। ও মাই গড, ডেভি ওয়ারল্যান্ড ছিল হাই স্কুল সুইটহার্ট। ভার্সিটির এমত অবস্থায় থাকতে বিয়ে করে ওরা। ওই যে প্রথম 2 জনের, যে প্রথম পর্বের 2 জন মাইকেল ও ডেভির কথা এখন আসছে। 2 জনকে তো মেরে ফেলেছিল, মনে আছে? একটা মেয়েও ছিল। বাকি 3 ব্রিটিশ হলো টাইসার, মিলার, হার্টগ্র্যান্ড, টুডেট গার্ডার। এছাড়া কোল্ড মেডিসন ও আইরিশ, ওই যে দ্বিতীয় পর্বে যে যারা মারা গেছে। আর ভ্যালিমন্টের বাড়ি স্কটল্যান্ড। আমেরিকায় ছিলাম আমরা 3 জন, আমি, লুই পামার, ওই লুই পামার মারা গেছে। আর গ্রুপের সবচেয়ে কম বেশি সদস্য এলেন ভ্যান বুরেন। ও আদা ডাচ, বাবা হল্যান্ডের। আমরা 4 বছরের জুনিয়র ছিল মেয়েটা। 4 বছর। আপনাদের গ্রুপে ঢুকলো কি করে? কম্পিউটার সায়েন্সে পড়তো, মেধাবী ছিল, আর ছিল কুয়েটের গার্লফ্রেন্ড, বললেন ডোনেট। এভাবে আমাদের গ্রুপ হয়ে যায়। ওদের সম্পর্কটা বেশ দিন টেকেনি, তারপরও ছাড়েনি এলিসা। গ্রুপে রয়ে গেছে, বন্ধুত্বর মতো থাকছে 2 জন। তাতে আমরাও খুশি হয়েছিলাম। ওরা 2 জনই ছিল একটু পাগলাটে ও উড়নচণ্ডী স্বভাবের। আমাদের রহস্যহীন গ্রুপটা ওরাই ছিল আনন্দের উৎস।
ও প্রাণ শক্তি। রানা মাথা জাগালো। সবার পরিচয় জানা গেল। এবার ইউনিকোডের ইতিহাস বলুন ভাই। ইউনিকোডের ইতিহাস বলুন স্যার। ওইটা অনেক পরের ঘটনা। সালটা সম্ভবত 88। আমাদের লেখাপড়া প্রায় শেষ তখন। ডক্টর করছি। এমন সময় একদিন উত্তেজিত অবস্থায় মাটিয়ে ম্যাংটিনে হাজির হলো সবাই। মাইকেল আর ডেভ। সবাইকে ডাকলো দুইজন। সম্পূর্ণ বৈপ্লবে একটা কোড নাকি আবিষ্কার করেছে ওরা। ওইটা দিয়ে বাইনারি কোডকে রিপ্লেস করা যাবে। সিঙ্গুলার কোডের কথা শুনে আমরা বেশ অবাক হলাম। কথাটা বেশ অদ্ভুত লাগলো। আমাদের দেখাবার মতো একটি নমুনাও নিয়ে এসেছে ওরা। এমন একটি কোডের ধারণা কবে ওদের মাথায় এলো বা কীভাবে এলো জিনিসটা বুঝলাম না আমরা। অবস্থা দেখে মনে হলো ব্যাপারটা আমাদের কাছে গোপন রেখেছে ওরা। সেজন্য খুব রাগ করলো। আমরা খুব রাগ করলাম। তবে সেটা বেশিক্ষণ রাগ রইল না। সিঙ্গুলার কোডের জাদুতে মুগ্ধ হয়ে সব ভুলে গেলাম আমরা। জিনিসটা তখন খুব কাঁচা অবস্থায় ছিল। ওইটা ডেভেলপ করার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। 4 মাসের মধ্যে মোটামুটি একটা ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসা গেল ডটেনকে। এবার এক্সপেরিমেন্টের পালা। সিঙ্গুলার কোড দিয়ে নিজেকে একটা সফটওয়্যার তৈরি করলাম আমরা। সেটা ভার্সিটির কম্পিউটারের ল্যাবে চালিয়ে দেখলাম। ফলাফলটা ভালো। ভয়াবহ। ভার্সিটির গোটা সিস্টেমটা ক্র্যাশ করলো কয়েক মিনিটে। নিজেদের অজান্তেই একটা ভাইরাস তৈরি করে বসলাম। সিঙ্গুলার কোডের প্রোগ্রামটা এতই শক্তিশালী যে বাইনারি কোডের সব কিছু ওভাররাইট করে ধ্বংস করে দিতেছে। নিশ্চিত হওয়ার জন্য আরও দক্ষতা পরীক্ষা চালালাম আমরা। ঘটনাগুলোর পর কোডটার ধ্বংসাত্মক ক্ষমতা আজ করতে পারলাম না। চেষ্টা করে দেখা গেল ওইটা দিয়ে বাইনারি কোডের যে কোনো সিকিউরিটি ভেঙে দেওয়া যায়। এইসব দেখে আমরা চিন্তায় পড়ে গেলাম। অনেকগুলো সমস্যা এসে দাঁড়ালো আমাদের সামনে। যতক্ষণ না কোডটাকে সবখানে চালু করতে পারছি ততক্ষণ এই বাইনারি সিস্টেমটার বিরুদ্ধে স্রেফ একটা অস্ত্র ছাড়ার কিছুই নাই। অথচ অল্প সময় জিনিসটা চালু করা সম্ভব না। রায়হানের কাছে ইউনিকোড সংক্রান্ত যেসব অসুবিধার কথা শুনেছিলাম আমরা সেগুলো পুনরুদ্ধার করলাম। ডোনাট শেষে বললেন, এই কারণে কোডটার কথা গোপন রাখতে সিদ্ধান্ত দিলাম তাকে। সবাই মিলে শপথ করেছিলাম যতদিন সমস্ত সমস্যার সমাধান কোডটাকে পৃথিবীর সামনে উপস্থিত করতে না পারবো ততদিন কাউকে বলবো না। প্রতিজ্ঞাটা আজও রক্ষা করে চলছি আমরা। কিন্তু ওইটার কথা পুরোপুরি চাপা দিতে পারেনি আপনারা। রানা বলল, গুজব বলুন বা মিথ হিসাবে বলুন, লোককে ওইটাকে কথা জেনেছে, ইউনিকোড নাম দিয়েছে। আপনারা ইউনিকোড বলছেন, এমনকি সব মিলিয়ে যে 10 জন ইউনিকোড আছে তাও জানে। এটা কিভাবে সম্ভব হলো? ভার্সিটি সিস্টেম ক্র্যাশ করার পর একটা তদন্ত হয়েছে, ব্যাখ্যা করলেন ডোনাল্ড। ইউনিকোডের সামান্য ট্রেস পাওয়া গিয়েছিল ওই নষ্ট হয়ে যাওয়ার কম্পিউটারগুলো। হার্ড ডিস্ক ডিপার্টমেন্টের পণ্ডিতরা যদিও ওইটাকে কোড হিসাবে মানেনি, তবে ছাত্রছাত্রীর ব্যাপারটা আলাদা। বেশ কয়েকজন ব্যাপারটা নিয়ে ভীষণ আগ্রহী হয়ে পড়েছে। মিথটার সূত্র হয়তো ওইখান থেকেই হয়েছে। তদন্ত আমরা ধরা পড়েনি বটে, তবে এতটুকু বের হয়ে আসছিল যে 10 জন ইউজার মিলে সিস্টেমটা ক্র্যাশ করেছে। ওইখান থেকে ইউনিকোড কাহিনী ছড়িয়েছে। আচ্ছা ঠিক আছে, গল্পটা শেষ করুন এবার। ব্যর্থ এক্সপেরিমেন্ট আর ইউনিকোডের গোপন কথা। শপথ নেওয়ার পরে কি ঘটলো? লেখাপড়া শেষ করলাম আমরা। তারপর জীবিকার টানে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। চাকরি, ব্যবসা, শিক্ষকতা, বিভিন্ন পেশায় ব্যস্ত হয়ে পড়লো সবাই। অবশ্যই ইউনিকোড সংক্রান্ত গবেষণাটা বন্ধ করলাম না কেউই। যার মতো করে গবেষণা চালিয়েছিলাম। পরস্পরের সঙ্গে যোগাযোগও বন্ধ করিনি। ততদিন ইন্টারনেটে চালু হয়ে গেছে রুটিন করে সাইবার স্পেসে এসে মিলিত হতাম, মিটিং করতাম। কে কী অগ্রগতি করলো তা নিয়ে আলোচনা চলছিল সব কিছুই। হঠাৎ 90 সালের মাঝামাঝি একটা মর্মান্তিক ঘটনা ঘটলো। মাইকেল আর ডেভি জুলংয়ের কোডের উদ্ভাবনা। আমরা প্রিয় 2 বন্ধু সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আসলে তো মাইকেল আর ডেভি সড়ক দুর্ঘটনায় মারা যায়নি, তাদেরকে মারানো হয়েছে।
প্রথমেই আমরা পড়ছিলাম। ইউনিকোডের কিংস কোড ইন্টার ইলেকট্রনিক্সের কাজ করতো ওরা। ইউনিকোর কিংস কোড ইলেকট্রনিক্সের কাজ করতো ওরা। এক বিকেলে অফিসে থেকে ফিরেছিল, পাহাড়ের রাস্তায় ব্রেক ফেল করে চাপা পড়েছিল, 2 জনের গাড়ি মারা যায়। ব্রেক ফেল অফিসিয়াল ইনভেস্টিগেটে আর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। আমরাও খুব একটি অবিশ্বাস করিনি। মাইকেল খুব জোরে গাড়ি চালাতো। একটু আগে কি যেন বলছিলেন আপনি? দুর্ঘটনা বলা বলে মানেন না? এই অ্যাক্সিডেন্টটার কথা বলছিলেন। মাথা ঝাঁকালেন ডোনাল্ড। কিন্তু এত বছর পর এমনটা মনে হওয়ার কারণ কি স্যার? জিজ্ঞেস করলো রায়হান। আপনি ছাড়া বাকিরা মারা গেছে বললেন কি? সেটা কিভাবে? বলেছে দীর্ঘশ্বাস ফেলেছেন বিজ্ঞানী। মাইকেল আর ডেবির মৃত্যুতে খুবই মুখ থুবড়ে পড়েছে তাদের। একে তো ওরা আমাদের প্রিয় 2 জন মানুষ ছিল, তার উপর মারা যাওয়ার লোকবল কমে যাওয়ায় আমরা হতাশ হয়ে পড়ি। যে বিশাল কাজে আমরা হাত দিয়েছি তাতে 10 জনের কম হয়ে যায়। ওরা না থাকায় আরও সমস্যায় পড়ে গেলাম। কোডের আবিষ্কৃত হওয়ার মাইকেল আর ডেবির আবিষ্কৃত 2 জনই, মাইকেল ও ডেবি, ওদের খুঁটিনাটি সবচেয়ে বেশি জানতো। ইউনিকোডের গ্রামার এর ব্যাপারে ওরাই সবচেয়ে বেশি জানতো। এছাড়াও ট্রান্সফার করার জন্য ইউনিকোডের চমৎকার কয়েকটি পদ্ধতিও তারা বের করেছে। যাই হোক, পরবর্তীতে তারা কাজটা শেষ করতে না পেরে মারা যায়। আমরা অবশ্য হাল ছাড়িনি, কাজ চালিয়ে গেছি, নিয়মিত যোগাযোগও রেখেছি বাকিদের সাথে। মাঝখানে অনেকগুলো বছর চুপচাপ কেটে গেছে। ঝামেলাটা শুরু হয়েছে 3 মাস আগে, ফেব্রুয়ারিতে। প্রথমে লুই নিউ ইয়র্কের ছিনতাইকারীর হাতে খুন হয়। কয়েকদিন পর মারা গেল কোর্ট হার্ট অ্যাটাক করে। অপারেশন সাকসেসফুল ছিল কিন্তু রিকভার করেনি। 2 বন্ধু মৃত্যুতে কষ্ট পেলাম আমরা। হঠাৎ তখনই সন্দেহ করিনি কিছু। মার্চের শুরুতেই ইন্টারনেটের একটি মিটিং ছিল আমাদের। ওইটার হাজির হয়নি একজন। একটু পাগলাটে টাইপের সে, মাঝে মাঝেই কিছু না বলে ডুব দেয়। তাই বিশেষ আমরা পাত্তা দিলাম না। মাস শেষে দ্বিতীয় মিটিংয়ে থাকলো না সে। একই সঙ্গে দেখলাম টার্সিয়াও গায়েব। এবার টনক লোকলো আমাদের। খোঁজ নিতে গিয়ে দেখলাম গ্লেভ হার্ট একটি বোর্ডে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। টার্সিয়া নিজ বাড়িতে গ্যাস পিরনে মারা যায়। সাধারণ দুর্ঘটনা ভেবে পত্রিকায় মাথা ঘামায়নি, তাই কাগজেও আসেনি। কিন্তু কী ঘটেছে বুঝতে পারলাম না। আমরা 4 জন ইউনিকোর মৃত্যু কাকতালীয় হতে পারে না, এটা নিয়ে আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি যে নিশ্চয়ই এটা টার্গেট ছিল। ব্যাপারটা আমি বাকি 3 জনকে জানালাম। ডুইট বিশ্বাস করলো। এলিসা বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করলো না, তবে সাবধান থাকবে বলে দিল। আর ভ্যাল তো রীতিমতো হেসে উড়িয়ে দিল। ফলাফল হাতে নাতেই পেয়েছে বেচারা। এপ্রিলের শুরুতেই পাহাড়ে চড়তে গিয়ে মারা যায়। আরেকটা দুর্ঘটনা চিন্তা করা যায়। নিশ্চুপ রইল রানা ও রায়হান। ভদ্রলোকের সঙ্গে ওরাও একমত। নিশ্চিত 5 জনকে মানুষকে পরপর দুর্ঘটনায় মারা যেতে পারে না। একটু অপেক্ষা করে আবারও খেল হেরে ফেলল ডোনাল্ড। এই নিয়তে একটা পরের ঘটনা। হার্বার্ট ও টার্সিয়ার মৃত্যুর খবর পেয়েই পুরো ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে শুরু করছিলাম আমি। কেন আমি খুন হচ্ছি না এটা বুঝতে পারলাম না। এখন একটু বুঝতে পারছিলাম। পাক্কা প্রফেশনাল খুনি পাঠানো হয়েছে আমাদের পিছে, যারা এখনও খুন না করে খুঁটিনাটি দুর্ঘটনার চেহারা দিতে ওস্তাদ। ভেবে দেখুন ব্যাপারটা। 4 জন মানুষ মেরে গেল, অথচ কেউ কিছু সন্দেহ করতে পারল না। বাকিদের বাঁচার জন্য পুলিশের কাছে গিয়ে সব কিছু খুলে বলা যেত, কিন্তু সেক্ষেত্রে খুনিদের চেয়েও ভয়ঙ্কর লোকজন ইউনিকোডের হাতে পাবার জন্য আমাদের কবজা করতে চাইতো, সেজন্য আরও ভয়াবহ। কাজে নিজের প্রাণ বাঁচাতে জন্য বিকল্প ভাবতে হলো আমাকে। চিন্তা করে দেখলাম প্রত্যেকটা খুন দুর্ঘটনার আদলে ঘটে যাচ্ছে। ও আচ্ছা, তাই তো ডোনেট হচ্ছে কি? দেখলো যে সবগুলাতেই সবাই তো মারা যাচ্ছে, তো সে এখন কি করবে? তাই সে
এই প্রজেক্টটাতে চলে আসে আর কি। দেখলো যে সবাইকে মারা যাচ্ছে বিভিন্নভাবে, তাই আমাকে চিরাচরিত জীবনযাত্রা পাল্টে ফেলতে হয়েছে যাতে খুনিরা আমাকে না পায়। আমি এই ব্রিটেন টেকনোলজি অনেক দিন থেকেই মাথায় ঘুরছিল, আর আমি চলে আসলাম এখানে। 2 বছরের চুক্তি, পুরো সময়টা বরফের রাজ্যে থাকতে হবে, পরিচিত লোকজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে, এইভাবেই রাজি হয়েছিলাম আমি। কিন্তু ওই পরিস্থিতিতে এই অফারটা আমার জীবন বাঁচালো আর কি। কারণ হচ্ছে এটা যদি আমি না করতাম তাহলে এতদিন আমি মারা যেতাম। ব্রিটেনকে আমি শর্ত দিলাম প্রজেক্টটা আমার যোগ দেওয়ার খবর গোপন রাখতে হবে। ওরা রাজি হলো। ব্যাস, তারপর আর কি, ভার্সিটিতে ইস্তফা দিয়ে আমি এখানে চলে এলাম। অবশ্য এখানে এসেও মনে আমার ভয় দূর করতে পারছিলাম না। খুনিরা ছদ্মবেশে আমার কাছে পিছু নেবে চেষ্টা করতে পারে বলে আমার মনে হচ্ছিল, তাই সিকিউরিটিকে বলে রেখেছিলাম অপরিচিত কেউ ঢুকলে সঙ্গে সঙ্গে আটক করতে। আমার কথাতেই সবসময় ওরা খুব টনক নড়ে, কোনোভাবেই কাউকে ঢুকতে দেয় না। মাইকেল আর ডেবি অ্যাক্সিডেন্ট করেনি ভাবছেন কেন, সেটা কিন্তু বললেন না, মনে করিয়ে দিলেন রানা। ওয়েল মিস্টার রানা, 6 জন যেখানে দুর্ঘটনার খুন হয়েছিল সেখানে ওদেরটা স্বাভাবিক মৃত্যু ভাবা কেমন না? হোক না সেটা 18 বছর আগে। 2 জন, 6 জন, আপনি তো এখনই 5 জনের কথা বলছেন। আরেকটা কে খুন হয়েছে? ডুয়েট গার্ডান। গত মাসের মাঝখানে ওর গাড়ি চাপা পড়ে, আর এলিসার ভ্যান বোড়েন। মরেছে কি বেঁচেছে ঠিক বলতে পারবো না। ভ্যাল আর ডুয়েটের খবর আমি পেয়েছি এখানে আসবার পর, ইন্টারনেটে, পত্রিকা, অনলাইনে এডিশন পড়ে। এলিসার ব্যাপারে এখন পর্যন্ত চোখ পড়েনি কিছু, তবে তাতে খুশি হবার কিছু দেখছি না। টার্সিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। এলিসাও এমনভাবে মেরেছে যে সাংবাদিকরা সেটাকে স্ট্রোক বলে চালিয়ে দিল। যাই হোক, মনে হচ্ছে রহস্যটার সঙ্গে আমার এই ব্যাপারটা খুবই রহস্যজনক লাগছিল। সবগুলো মৃত্যু। কি এই ভাইরাস কথা বলছেন ওইটার সঙ্গে? জানতে চেয়েছিলেন ডোনেট। ইতিবাচক ভঙ্গিতে মাথা লাড়ালো রানা। ভাইরাসের সঙ্গে ইউনিকোডের খুন হওয়ার সম্পর্ক কি? ওইটা ইউনিকোডের তৈরি স্যার, রায়হান বলল। আগামী 3 দিনের মধ্যে ভাইরাসটা দুনিয়ার সব কম্পিউটার ধ্বংস করে দিবে। হোয়াট? চমকে উঠলেন বিজ্ঞানী। কি বলছো তুমি? শুনতে ভুল হয়নি আপনার, বলল রানা। শুধুমাত্র ইউনিকোডের তৈরি অ্যান্টিভাইরাস দিয়ে ওইটাকে প্রবাহিত করা সম্ভব। আমার ধারণা এটা অ্যান্টিভাইরাস তৈরি না করা হয় তাহলে ইউনিকোড এই পৃথিবী থেকে সরে যাবে। ব্রু কষলেন বিজ্ঞানী। শুধু অ্যান্টিভাইরাস কেন, ভাইরাসটাও তো একজন ইউনিকোড ছাড়া কারো পক্ষে বানানো সম্ভব নয়। জীবিত শুধরে দিল রানা। ঝট করে ওর দিকে তাকালো ডোনেট। আপনি কি বলতে চাচ্ছেন? দুঃখিত স্যার, কিন্তু নিজের মুখেই তো বলছেন আপনি ছাড়া কেউ বেঁচে নেই। তো তীব্র স্বরে প্রতিবাদ করলেন ডোনেট। আমি কেন শুধু একটা ভাইরাস ছড়াতে যাব আর প্রিয় বন্ধুদের একে একে খুন করব? আমাকে কি মানুষ বা পিশাচ ভাবছেন আপনি? মাসুদ ভাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি স্যার এ ধরনের কাজ করতে পারে না। রায়হান তার প্রিয় শিক্ষকের পক্ষ নিল। সেই ক্ষেত্রে বাকি থাকছেন শুধু এলিসা ভ্যান বুরো, বলল রানা। যদি ধরে নেই তিনি বেঁচে আছেন আর কি। এলিসা? ডোনেট মাথা নাড়ল। ওর বা ভাইরাস বানাবে কেন মিস্টার রানা? প্রায় 20 বছর ধরে মহৎ একটি উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। ইউনিকোডকে যদি অস্ত্র হিসাবেই ব্যবহার করতে চাইতাম, শুরুতেই করতে পারতাম। এই প্রশ্নের জবাব আমরা জানা নেই। ডক্টর রানা কাজ ঝাঁকালো। কিন্তু
আপনার এই স্বীকারোক্তি করছেন একজন ইউনিকো ছাড়া আর কারো পক্ষে ভাইরাসটা বাড়ানো সম্ভব নয়। 10 জনের মধ্যে 8 জন মারা যাবার ব্যাপার নিশ্চিত আপনি। এখন এলিসা ভ্যানবুরো আর আপনার মধ্যে কাজটা কেউ একজন করেছে। সবাই যদি মারা না গিয়ে থাকে মাসুদ ভাই, বলে উঠলেন রায়হান। ও মাই গড, এখানে প্রশ্নর উপর প্রশ্ন চলে যাচ্ছে। দ্যাট মিন্স ভাইরাসটা যে বানাইছে এটা ওদেরই মধ্যে কেউ একজন ছাড়া বানাতে পারবে না। দ্যাট মিন্স ইউনিকোর যে কাজটা তারা করছে, এখন এই 10 জনের মধ্যে কেউ একজন এটা বানাইছে, ওকে, এই ভাইরাসটা, যাতে পুরো পৃথিবী ধ্বংস করা যায়। রানা কপালে ভাঁজ পড়ল, মানে এতগুলো দুর্ঘটনার মধ্যে কোনো একটা ভুয়াও হতে পারে। হয়তো নিজের উপর থেকে সন্দেহ সরাতে মারা যাওয়ার মিথ্যা নাটক সাজিয়েছে কেউ। চুপ হয়ে গেল রানা। সম্ভাবনাটা সত্যি উড়িয়ে দেওয়া যায় না। কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করলো। মাথা নিচু করে কি যেন ভাবছিল ডোনেন। হঠাৎ ঝট করে সোজা হয়ে গেল তিনি, চোখ জ্বলজ্বল করছে। আমাদের কেউ এই কাজ করেনি মিস্টার রানা। একটা কথা আপনার বলতে ভুলে গেছি আমি, কয়েকদিন আগের কথা মনে ছিল না। কি কথা? আমাদের 10 জনের বাইরে আরও একজন ইউনিকো আছে, 11 নম্বর ইউনি। চমকে গেল রায়হান। কি বলছেন আপনি? 11 নম্বর মানে কি? কে এই 11 নম্বর? দীর্ঘশ্বাস ফেললেন বিজ্ঞানী। কি আর বলবো, ওইটা সবচেয়ে বড় রহস্য। সরি, এই পর্বে আমি প্রথম পড়তে একটু এলোমেলো পড়েছি। আসলে এই পর্বটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। লেখাগুলো একটু হিজিবিজি ছিল। যাই হোক, তাও আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি যাতে আপনারা বোঝেন। মাফ করবেন যদি পড়ার মধ্যে কোনো সমস্যা থাকে। ধন্যবাদ সবাইকে। পর্ব 16 নিয়ে আসছি।